হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা রহস্যময় হোটেল যেখানে তৃতীয় তলায় কেউ প্রবেশ করে না, কারণ সেখানেই বাস করে এক ভয়ঙ্কর ডাইনি। যদি ভুল করেও আপনি সেই তলায় পা রাখেন, তবে সে আপনাকে শোনাবে মাত্র একটি বাক্য: 3 দিন 3 রাত মধ্যরাতের পর। এরপর শুরু হবে ভয়ঙ্কর এক অভিশাপ, যার শেষ হবে বীভৎস মৃত্যুর মাধ্যমে, কারণ 3 দিন 3 রাতের মধ্যে সেই ব্যক্তি অভিশাপে মারা যাবে। কিন্তু এর পেছনে আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি। কেন সেই ডাইনি মানুষকে অভিশাপ দেয়, কেন তাকে আটকে রাখা হয়েছে সেই তলায়, আর এর পেছনে কি এমন ভয়াবহ সত্য লুকিয়ে আছে, উত্তর জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। সতর্ক থাকুন, কারণ এই গল্প দেখার পরে আপনার ঘুম নাও আসতে পারে। গল্প শুরু হয় 1981 সালে ইন্দোনেশিয়ার এক শহরের একটি পুরনো হোটেল থেকে। এই হোটেলে আমরা প্রথম দেখি এক তরুণীকে, তার নাম নিনগ্রাম। আজ তার এখানে প্রথম ডিউটি। নিনগ্রাম কাজে মনোযোগী হয়, সবকিছু ঠিকঠাক করতে থাকে। কিছুক্ষণ পর হোটেলের মালিক তাকে ডেকে নিয়ে সতর্ক করে দেয়, দয়া করে ভুলেও হোটেলের তৃতীয় তলায় যেও না। নিনগ্রাম হয়তো তখন গুরুত্ব না দিলেও পরবর্তীতে তার কৌতূহলী তাকে নিয়ে যায় সেই নিষিদ্ধ তলায়। দ্বিতীয় তলায় কাজ করার সময় নিনগ্রাম হঠাৎ শুনতে পায় ওপরে তৃতীয় তলা থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে। সে ধীরে ধীরে শব্দটার উৎস খুঁজতে খুঁজতে উপরের দিকে উঠে যায়। তৃতীয় তলায় পৌঁছানোর পর একটা দরজা নিজে থেকে খুলে যায়, আর সেখানেই ঘটে সেই ভুল যা করার তাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল। নিনগ্রাম এগিয়ে যায় সেই শেষ কক্ষের দিকে যেখান থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খুলতেই সে দেখে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন, যার পুরো শরীর আর চুল ছিল একেবারে সাদা। চেহারাটা এতটাই ভয়ানক ছিল যে কারো বুক কেঁপে উঠতে পারে। মহিলা কিছু একটা বলেন, 3টি মাত্র শব্দ: 3 দিন মধ্যরাত। পরের দৃশ্যে আমরা দেখি নিনগ্রাম তার ঘরে বসে এসব কথা খুলে বলছে তার মেয়েকে। সে জানায় সেই মহিলাকে দেখার পর থেকে তার বুকের ভিতর যেন একটা অদ্ভুত ভয় চেপে বসেছে। মেয়েটি তাকে পরামর্শ দেয়, তুমি নামাজ পড়ো, এতে হয়তো মন শান্ত হবে। নিনগ্রাম ঠিক তাই করে। সে দাঁড়িয়ে পড়ে নামাজে, কিন্তু ঠিক সেই সময় আয়নার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই প্রেতাত্মা। তবে সে নামাজরত অবস্থায় ছিল বলে প্রেতাত্মাটি তার কোনো ক্ষতি করতে পারে না। নিনগ্রাম নামাজ শেষ করে রাতে শুয়ে পড়ে, কিন্তু সেই রাতেই প্রেতাত্মাটি আক্রমণ করে তাকে। এটা সেই একই আত্মা যাকে সে তৃতীয় তলায় দেখেছিল। তার মেয়ের ঘুম ভেঙে যায় মায়ের চিৎকারে। দৌড়ে গিয়ে সে দেখে তার মা মৃত, এক নির্মম বিভৎস মৃত্যু। শরীরের চামড়া যেন টেনে হিচড়ে তুলে নেওয়া হয়েছে, সারা গায়ে আঁচড়ের দাগ দেখেই গা শিউরে ওঠে। 3 দিন কেটে যায়। এরপর আমরা দেখি দুটি মেয়েকে, রায়না ও ফে, দুই বোন। তারা যাচ্ছিল সেই পুরনো হোটেলের দিকে। আসলে এই হোটেলটা ছিল তাদের বাবার, রায়না এবং ফের বাবা, যার নাম জায়ান। এই হোটেলটা তার শাশুড়িকে দেখাশোনা করার জন্য দিয়েছিলেন। শুরুতে যে মহিলাকে হোটেলের ওনার হিসেবে দেখানো হয়, তিনি আসলে রায়না এবং ফের নানি। এখানে আমরা জানতে পারি রায়না ও ফের বাবা 2 মাস আগে মারা গেছেন। মৃত্যুর আগে তার শেষ উইলে এই হোটেলের মালিকানা 2 মেয়ের নামে লিখে রেখে গিয়েছিলেন। তবে তারা এই হোটেলের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতো না। আজ এখানে এসে তারা প্রথম জানতে পারলো এই জায়গাটা তাদের বাবারই ছিল। হোটেলে পৌঁছানোর পর তাদের নানি নানা তাদের স্বাগত জানান, তবে নানি আবারও সতর্ক করেন, তৃতীয় তলায় ভুলেও যেও না। এ থেকে বোঝা যায় নানি এই হোটেলের ইতিহাস সম্পর্কে ভালোই জানেন। সেই রাতেই রায়না শুনতে পায় সে একই কান্নার শব্দ উপরে তৃতীয় তলা থেকে। সে আর অপেক্ষা না করে শব্দটা অনুসরণ করতে করতে উঠে যায়, দাঁড়ায় সেই একই রুমের সামনে। দরজা খোলার পর সে দেখে ঠিক সেই একই সাদা চুলের বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন। চেহারাটা আবারও সেই ভয়ের অনুভূতি এনে দেয়। মহিলা এবারও বলে 3 দিন মধ্যরাত। রায়না তৎক্ষণাৎ দরজা বন্ধ করে সেখান থেকে চলে আসে, কিন্তু ততক্ষণে অনিবার্য এক বিপদ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা জানি আগেরবার এই ভবনে কি ঘটেছিল। এবার রায়নার ভাগ্যেও হয়তো লেখা হয়ে গেছে এক ভয়ঙ্কর পরিণতি। পরের দিন সকালবেলা রায়না তার গাড়িতে ওঠার সময় একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। গাড়ির কাছে লিপস্টিক বা রক্তের মতো কিছু দিয়ে লেখা 1। এটা যেন ইঙ্গিত দিচ্ছিল আজ শুরু হয়েছে তার 3 দিনের কাউন্টডাউন। মধ্যরাত্রিতে ঘটতে চলেছে সেই একই ভয়ঙ্কর ঘটনা যেটা আগে নিনগ্রামের সঙ্গে ঘটেছিল। রায়না যেন ধীরে ধীরে সব বুঝে উঠতে পারে।
তার চারপাশে একের পর এক অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটে চলেছে। অন্যদিকে তার ছোট বোন ফের সঙ্গেও অস্বাভাবিক ঘটনা ঘটছে। স্কুলে পড়ার সময় ফে অনুভব করে কেউ যেন তাকে অনুসরণ করছে, ঠিক যেন সেই প্রেতাত্মা ওর আশেপাশে ঘোরাফেরা করছে। এখানে একটা প্রশ্ন উঠে আসে, ফেকে কেন টার্গেট করছে এই আত্মা? এই প্রশ্নের জবাব মেলে কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি ফে আসলে রায়নার থেকেও এক ধাপ এগিয়ে ছিল। সেদিন রাতে রায়নার যাওয়ার আগেই ফে গিয়েছিল সেই রহস্যময় তৃতীয় তলায়। সে দরজা খুলে সেই একই ভয়ঙ্কর বৃদ্ধ মহিলাকে দেখে আর শোনে সেই একই কথা, 3 দিন মধ্যরাত। এখান থেকে আমরা বুঝতে পারি এই দুই বোনের ওপরই এক অদৃশ্য মারাত্মক বিপদ নেমে আসতে চলেছে। তারা আর দেরি না করে সমস্ত ঘটনায় খুলে বলে তাদের নানা নানির কাছে। সেখানে আমরা জানতে পারি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রায়না এবং ফের বাবা জায়ান এই হোটেলটি অনেক আগেই তার শাশুড়ি শ্বশুরকে দিয়ে গিয়েছিলেন দেখাশোনা করার জন্য। আর ঠিক তখনই এই হোটেলেই ঘটেছিল একই ধরনের এক ঘটনা, যেখানে একজন ব্যক্তি অকালে প্রাণ হারিয়েছিল। সেই ঘটনার পরেই তারা একজন ওঝাকে ডেকে এনেছিল। ওঝাটি তখন বলেছিল এই আত্মাটিকে থামানো খুবই কঠিন এবং সে হয়তো সফল নাও হতে পারে। তার পরামর্শ ছিল তৃতীয় তলায় কেউ যেন না যায়। এই কথা শুনে নানা নানি এবং অন্য সবাই রায়না ও ফেকে আবারও সতর্ক করে দেয়। এইবার রায়না এবং আর্দ্র মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই যাবেন সেই ওঝার কাছে, যার নাম দানান। ওঝা দানান তাদের জানায় সে চেষ্টা করবে আত্মাটির সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তার আগে তাকে জানতে হবে এই মহিলাটি আসলে কে। ঠিক তখনই রায়নার কাছে আসে একটা ফোন কল তার বাবার উকিলের কাছ থেকে। সেখানে সে জানতে পারে এই হোটেলটা আসলে তার বাবার নামে রেজিস্টার্ড নয়। হোটেলটির মালিকানা রয়েছে বাস্কারা নামে একজন ব্যক্তির নামে। আর এখানে আসে আরেকটা টুইস্ট, বাস্কারা হচ্ছে রায়নার বাবার অপর নাম। এইসব জানার পর সেদিন রাতে রায়না এবং আর্দ্র মিলে আবারও ফিরে যায় সেই হোটেলের তৃতীয় তলায়। তারা সিদ্ধান্ত নেয় এবার তারা নিজেরাই সেই রুমের ভেতর ঢুকে একটু তদন্ত করে দেখবে। রুমে ঢোকার পর তারা খাটের নিচ থেকে পায় একটি কাগজের টুকরো। ঠিক সেই মুহূর্তেই অন্যদিকে ঘটে যাচ্ছে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। রায়নার ছোট বোন ফের উপর ভর করে বসেছে সেই প্রেতাত্মা। সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ভেতরে থাকা আত্মাটা হঠাৎ করে রায়নার উপর ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য ভালো সেই সময় সেখানে আর্দ্র উপস্থিত ছিল। সে কোনোভাবে পরিস্থিতি সামলে নেয় আর রায়নাকে বাঁচিয়ে ফেলে। এই ঘটনার পরে তারা আরো গভীরে যায় তৃতীয় তলার তদন্তে। তারা খেয়াল করে তৃতীয় তলার প্রতিটি টাইলসের নিচে লুকানো আছে কাগজের এক একটা টুকরো। তারা একে একে সেগুলো জড়ো করে। সব টুকরো একসাথে জোড়া লাগানোর পর তারা আবিষ্কার করে এটা একটা লাভ লেটার। চিঠিটি লেখা হয়েছিল একজন পুরুষের উদ্দেশ্যে, বাস্কারা নামের একজনকে। আর এই চিঠির লেখিকা হলেন একজন মহিলা, জেসমিন। এবং আমরা আগে জেনেছি বাস্কারা আসলে কেউ আর না, সে রায়না ও ফের বাবা, যিনি 2 মাস আগেই মারা গিয়েছেন। চিঠির মধ্যে লেখা ছিল একটা ছোট্ট কবিতা, যার মধ্যে উল্লেখ ছিল পাইন ট্রি এর কথা, যেখানে নাকি বাস্কারা আর জেসমিন প্রথম দেখা করেছিল। এই সূত্র ধরে রায়না এবং আর্দ্র সিদ্ধান্ত নেয় তারা খুঁজে বের করবে সেই পাইন ট্রিকে। তারা চলে যায় একটি ভয়ানক গভীর জঙ্গলের দিকে। চারপাশে নিস্তব্ধতা, অজানা আতঙ্ক। হঠাৎ করেই তারা দেখতে পায় একজন লোক নৌকা চালিয়ে আসছে। নৌকা চালকের কাছ থেকে তারা জানতে পারে এই অঞ্চলের অনেক জায়গাতেই নাকি ফোটে সাদা রঙের ফুল, আর সেই ফুলগুলোর সাথে জড়িয়ে আছে কিছু অতি প্রাকৃত রহস্য। তারা দুজন মিলে সেই মাঝির সাথে চলে যায় তার গ্রামে। সেখানে গিয়ে তারা দেখা করে গ্রামের সবচেয়ে বয়স্ক ও প্রভাবশালী লোকটির সঙ্গে। তাদের একটাই প্রশ্ন ছিল জেসমিনকে, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল অদ্ভুতভাবে রেগে যাওয়া। সে রীতিমতো চিৎকার করে জানায় আমি কোনো জেসমিনকে চিনি না। কিন্তু এখানেই তৈরি হয় সন্দেহ। রায়না আর আর্দ্রর মনে প্রশ্ন জাগে, যদি সে জেসমিনকে নাই চেনে তাহলে নামটা শুনে এত রাগলো কেন? এই প্রশ্নের উত্তর না পেয়ে তারা কিছুটা হতাশ হয়ে পড়ে। কিন্তু তাদের এই আশাটা একেবারেই বৃথা যায় না, বরং এখানেই ঘটতে থাকে সবচেয়ে বড় মোড় নেওয়া ঘটনা। সেই বরযাত্রীর স্ত্রীর মুখে উঠে আসে এক বিস্ময়কর সত্য। জানা যায় জেসমিন আসলে তাদেরই সন্তান।
এখান থেকে আমরা জেসমিনের অতীত সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তার মায়ের মুখে উঠে আসে এক কষ্টের কথা। জন্ম থেকে জেসমিন অ্যালবিনো রোগে আক্রান্ত। এই রোগে শরীরের রং একেবারে ফ্যাকাশে সাদা হয়ে যায়। ছোটবেলায় এই অস্বাভাবিক চেহারার কারণে গ্রামের সব বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করত, তাকে তুচ্ছ করত অবহেলা। আর এই অবহেলার শেষটুকু যেন আরো নির্মম ভাবে আসে নিজের বাবার দিক থেকেও। জেসমিনের বাবা ছিল গ্রামের নেতা। তার নিজের মেয়ের এই অবস্থায় সে লজ্জা পেত। গ্রামের মানুষদের কাছে তার সম্মান কমে যাচ্ছে ভেবে সে ধীরে ধীরে নিজের সন্তানকেই দূরে সরিয়ে দিতে থাকে। যেখানে একজন বাবার উচিত ছিল পাশে দাঁড়ানো, সেখানে সে দাঁড়ায়নি। এই অবিচারেই ফল ভোগ করে জেসমিন, যার প্রকৃত নাম ছিল ম্যানর। 20 বছর বয়সে সমাজের এসব অবহেলা আর সহ্য হয় না তার। সে একদিন চিরতরে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। দিন যেতে থাকে, খাবার না পেয়ে একসময় সে অজ্ঞান হয়ে পড়ে এক গভীর জঙ্গলে। ঠিক তখনই গল্পে আসে এক নতুন মোড়। সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন নাম না জানা মানুষ, বাস্কারা। আর এখানে আমরা বুঝতে পারি বাস্কারাকে। বাস্কারা যে কিনা রায়না আর ফের বাবা, একজন অনাথ একাকী মানুষ যার নিজেরও কোনো ভরসার ঠাঁই ছিল না। সে জেসমিনকে নিয়ে যায় তার হোটেলে, জায়গা দেয় 3য় তলার এক কোণার ঘরে, একেবারে শেষ মাথার সেই নির্জন রুমে। আর এখানে ধীরে ধীরে শুরু হয় এক নতুন গল্প, ভয় আর ভালোবাসার অদ্ভুত এক মিশেল। তারা দুজনে নিজেদের ভাঙা অতীত থেকে একটু একটু করে বের হয়ে আসতে থাকে। একসময় সেই সহানুভূতি গড়ে তোলে এক গভীর সম্পর্ক। ভালোবাসা জন্ম নেয় দুজনের মধ্যে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই বাস্কারের জরুরি কিছু কাজ পড়ে যায়। তাকে দ্রুত শহরে ফিরতে হয় জাকাতরায়। জেসমিন তখন তার জন্য রেখে যায় এক চমক, একটি চিঠি। ভালোবাসায় ভরপুর সেই চিঠিটিকে সে কেটে কেটে ছোট ছোট টুকরো করে রেখে দেয় হোটেলের প্রতিটি রুমের টাইলসের নিচে, যেন একদিন বাস্কারা ফিরে এসে সেটা খুঁজে পায় আর অনুভব করতে পারে জেসমিনের ভালোবাসা। কিন্তু সে অপেক্ষা বৃথা যায়। বাস্কারা আর কখনো ফিরে আসে না। এই অপেক্ষার যন্ত্রণায় ছটফট করতে করতে জেসমিন একদিন নিজেই চলে যায় জাকাতরায়। গিয়ে দেখে বাস্কারা সেখানে নতুন এক নারীর সঙ্গে সংসার শুরু করেছে, এমনকি তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই দৃশ্য দেখে জেসমিনের বুকটা চিৎকার করে ওঠে, কিন্তু মুখে কোনো শব্দ আসে না। তার মন বলে সে কি কখনোই কারো ভালোবাসার যোগ্য ছিল না। তার বাবা তাকে খোঁটা দিয়েছে, গ্রামের সবাই তাকে ইনসাল্ট করেছে, এবং শেষ পর্যন্ত বাস্কারা নামের লোকটা, যে তাকে স্বপ্ন দেখিয়েছিল সারা জীবন একসঙ্গে থাকবে, তাকে সারা জীবন ভালোবাসবে এবং তাকে নিয়ে বাকি জীবন কাটাবে, শেষ পর্যন্ত সেই স্বপ্ন দেখানো মানুষটাও তাকে ধোঁকা দিল। হয়তো তার এই অসাধারণ রূপ আর তার স্কিনের সব সমস্যার মূল। ভেবে সে পাগলের মতো ছুটে যায় সেই হোটেলে, ঠিক সেই রুমে যেখানে তারা একসাথে স্বপ্ন দেখেছিল। আর সেখানেই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। সে নিজের গায়ের ত্বক ছুরি দিয়ে কাটতে শুরু করে। এই দুঃসহ যন্ত্রণা, সেই ক্ষত বিক্ষত রক্তাক্ত কান্না চলতে থাকে টানা 3 দিন, মধ্যরাত পর্যন্ত। তিলে তিলে নিজের শরীরের উপর চালায় অমানবিক অত্যাচার, এবং এক পর্যায়ে সেখানেই মৃত্যু হয় জেসমিনের। আর তার আত্মা রয়ে যায় সেই ঘরেই। তাই তো আজও সেই 3য় তলা অভিশপ্ত। এবং ঠিক এখানে আমরা বুঝতে পারি শুরুর সেই ভয়াবহ দৃশ্য, যেখানে নীলগ্রাম নামের সেই হোটেল স্টাফকে মেরে ফেলা হয়েছিল, তার শরীরের চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছিল। কেন এমনটা ঘটেছিল সেই প্রশ্নের উত্তর আসে সামনে। দানাং জানায় জেসমিনের আত্মা তখনই মুক্তি পাবে যখন সে বাস্কারাকে পুরোপুরি ক্ষমা করে দিতে পারবে। ঠিক সেই মুহূর্তে ঘটে এক ভয়ঙ্কর দৃশ্য। জেসমিনের আত্মা, যেটা এতদিন কেবল কান্না আর বেদনার মধ্যে আটকে ছিল, হঠাৎই আক্রমণ করে বসে দানাঙের উপর। ভয়ের রূপে সে এসে দাঁড়ায় দানাঙের সামনে, তার গলা সম্পূর্ণভাবে কেটে ফেলে আর তার মুখটা ঠিক যেন মাঝখান থেকে 2 টুকরো করে দেয়। এই বিভীষিকা থেকে আদ্র আর রায়না কোনো মতো পালিয়ে আসতে সক্ষম হয়। এবার রায়নার ভেতরে শুরু হয় এক মানসিক বিপর্যয়। সবকিছু জেনে বাবার আসল সত্য জানতে পেরে সে তার বাবার উপর এক অদম্য ঘৃণা অনুভব করতে থাকে, এবং সে সেই সময় আদ্রকে একান্তে জানায় সে কেন তার সঙ্গে ব্রেকআপ করেছিল। আসলে তখন রায়না আক্রান্ত হয়েছিল ইউটেরাস ক্যান্সারে। পরবর্তীতে চিকিৎসায় সে রোগমুক্ত হলেও তার জীবনে আসে আরেকটি দুঃসংবাদ, সে আর কখনো মা হতে পারবে না। এই সত্যটা জেনেই রায়না নিজেই সরে দাঁড়িয়েছিল আদ্রর জীবন থেকে।
কারণ সে জানতো সে আদ্রকে কোনোদিনই একটি পূর্ণ পরিবার দিতে পারবে না। এদিকে রায়নার ছোট বোন ফে তখন ব্যস্ত ছিল তাদের বাবার ঘরটা খুঁজে দেখতে, আর সেই সময় সে পায় একটি পুরনো বক্সটা খুলতেই সে দেখতে পায় একটি ডায়েরি এবং একটি রিং। ডায়েরির পাতায় লেখা কথাগুলো যেন খোলাসা করে দেয় এক বিস্ময়কর সত্য। সেদিন যেদিন বাস্কার আর রায়নার জন্য একটি রিং আনতে গিয়েছিল জাকাত্রায়, ফেরার পথে ঘটে যায় এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এই দুর্ঘটনায় বাস্কারার সমস্ত স্মৃতি হারিয়ে যায়। যাদের গাড়ির সামনে এই অ্যাক্সিডেন্ট ঘটেছিল তারা বাস্কারাকে নিজেদের ছেলের মতো করে অ্যাডপ্ট করে নেয়, আর তাদের মৃত ছেলের নামেই নতুন নাম দেওয়া হয় বাস্কারা। এই অ্যাডাপ্টেশন এবং নতুন পরিচয়ের মধ্যেই চলে যায় কিছু সময়। এরপর তার বিয়ের কিছুদিন পরেই হঠাৎ করেই তার পুরনো সব স্মৃতি ফিরে আসে। স্মৃতি ফিরে আসতেই সে আর দেরি করে না, সরাসরি ছুটে আসে সেই হোটেলে যেখানে একসময় তার আর জেসমিনের ভালোবাসার গল্প গড়ে উঠেছিল। কিন্তু হোটেলে এসে সে যা দেখে তা দেখে বাস্কারের হৃদয় ভেঙে যায়। জেসমিনের মৃতদেহ তখনও সেই রুমে পড়েছিল। সময় পেরিয়ে গেছে বহু, কিন্তু সেই দেহ সেই ঘর এখনো কষ্টের জমাট বাঁধা। ব্যথা ভরা চোখে বাস্কারা তার ভালোবাসার শেষ চিহ্নটুকু নিজের হাতে তুলে নেয়। তখন সে নিয়ে যায় জেসমিনের মৃতদেহটিকে সেই হোটেলের গোপন টানেলের ভেতরে এবং সেখানে তাকে দাফন করে দেয়। আর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবরের উপর এঁকে দেয় এক ফুলের ডিজাইন, যে ডিজাইন দিয়েই সে একসময় জেসমিনের জন্য একটি রিং বানিয়েছিল। এই ঘটনা জানার পর রায়না উপলব্ধি করে বাস্কারা আসলে জেসমিনকে কোনোদিন ধোঁকা দেয়নি। এই সত্যটা জেসমিনের জানা খুব দরকার ছিল, আর তাই ফে ঠিক করে সে সেই রিংটা জেসমিনের কবরের ভেতর রেখে দেবে, যাতে অন্তত মৃত্যুর পরে হলেও জেসমিন জানে সে কখনোই অবহেলিত ছিল না তার বাবার কাছে। হোটেলের প্রধান গেট পর্যন্ত পৌঁছানোর সাথে সাথেই ঘটে আরেক ভয়ঙ্কর ঘটনা। আদ্রকে পজেস করে বসে জেসমিনের আত্মা। রায়না অনেক কষ্টে আদ্রকে সাময়িকভাবে ঘায়েল করতে সক্ষম হয় এবং সেখান থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে এক নির্জন জায়গায়। আর আজকে সেই রাত, রায়নার তৃতীয় দিন এবং সময় তখন মধ্যরাত্রি। বহু পরিশ্রমের পর অবশেষে রায়না খুঁজে পায় সেই প্যাটার্ন যার অবস্থানে ছিল জেসমিনের কবর। আর দেরি না করে সে খনন শুরু করে। কবরটি খুঁড়তেই দেখতে পায় জেসমিনের কঙ্কাল। তৎক্ষণাৎ সে জেসমিনের কঙ্কালের হাতে পরিয়ে দেয় সেই রিংটি, যে রিংটি একসময় বাস্কারা তার জন্য বানিয়েছিল। আর ঠিক তখনই ঘটে এক অদ্ভুত পরিবর্তন। জেসমিন বুঝতে পারে বাস্কারা কখনোই তাকে ধোঁকা দেয়নি। বাস্কারা চেয়েছিল তাকে ভালোবাসতে, চেয়েছিল ফিরে আসতে, কিন্তু সে পারেনি, কারণ ভাগ্যই তাকে সব ভুলে যেতে বাধ্য করেছিল। এই অনুধাবনেই অবশেষে জেসমিনের আত্মা মুক্তি পায়। তবে মুভি এখানেই শেষ নয়। এর কিছুক্ষণ পরেই আদ্র রায়নাকে বলে, তুমি যেমনই হও আমি তোমাকেই বিয়ে করতে চাই। হতে পারে তুমি মা হতে পারবে না, কিন্তু আমরা চাইলে তো সন্তান অ্যাডপ্ট করতে পারি, আর আমরা আমাদের মতো করে একটা পরিবার গড়ে তুলতে পারি। আদ্রর কথায় আবেগে ফেসে যায় রায়না। সে রাজি হয়ে যায়, কারণ তার ভালোবাসা তো সবসময় আদ্রর জন্য ছিল। কিন্তু সেই রাতেই ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। আদ্র ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তার ঘরে আবার দেখা যায় জেসমিনের আত্মা। কোনো শব্দ ছাড়াই চোখের পলকে সে আদ্রকে নৃশংসভাবে হত্যা করে। পরদিন সকালে রায়না ঘরে ঢুকে দেখে আদ্র নিথর দেহ পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। ক্রন্দনরত রায়না ছুটে যায় তার ছোট বোন ফের কাছে। সে জানতেই চায় আসলে কেন, সবকিছু তো ঠিক হয়ে গিয়েছিল, তাহলে আদ্রকে কেন হত্যা করা হলো। ঠিক তখনই ফের দেহে আবারও ভর করে জেসমিনের আত্মা। জেসমিনের আত্মা এবার রায়নাকে জানায়, আমি কখনোই তোমাদের খুন করতাম না, তোমরা তো বাস্কারের মেয়ে, তোমাদের রক্তে আমার প্রিয় মানুষের রক্ত বইছে, কিন্তু আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। আর এই প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত এই হোটেল শান্তি পাবে না, আমি কাউকেই শান্তি দেব না। এই কথাগুলো শোনার পর রায়না এবং ফে আর দেরি করে না, তারা সেই হোটেলটি বিক্রি করে দেয়। সবকিছু ফেলে চিরতরে সেই জায়গা থেকে চলে যায়। শেষ দৃশ্য, পুলিশের একটি দল আসে হোটেলের তদন্ত করতে, আর তারা ধীরে ধীরে উঠে আসে হোটেলের তৃতীয় তলায় সেই বের হয়ে যাওয়া কর্নারের রুমে ঢুকতেই হঠাৎ তারা দেখতে পায় জেসমিনের আত্মা দাঁড়িয়ে আছে তাদের সামনে, এবং সে আবারও সেই একই কথা বলে, তোমাদের 3 দিন সময় দিলাম এবং ঠিক মধ্যরাতে। আর এই রুমে যেসব পুরুষ মানুষ আসবে তাদের সবাইকে আমি শেষ করতে থাকবো।
কারণ পুরুষদের আমি ঘৃণা করি। এখানেই মুভির গল্প শেষ হলেও আসলে জেসমিন চরিত্রের প্রতিশোধ নেওয়া এখানেই থেমে যায় না, কারণ এত বছর ধরে সে যে খুনগুলো করেছে আর নিজের ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা, এসব মিলিয়ে তার ভেতরে এক ধরনের সাইকো মানসিকতা তৈরি হয়েছে। শেষ দৃশ্যে খেয়াল করলে দেখা যায় যে পুলিশদের একজনকে বলেছিল, আমি পুরুষ মানুষদের ঘৃণা করি। এর মানে হচ্ছে পুরুষদের প্রতি তার ভেতরে এক গভীর ঘৃণা জন্মে গেছে। তার দৃষ্টিতে পুরুষ মানেই শুধু সুন্দর চেহারার পেছনে পাগল, যারা সুন্দরী নয় তাদের সাথে শুধু সময় কাটায়, ব্যবহার করে আর শেষে ফেলে দেয়। এই ব্যাপারটা তার কাছে অত্যন্ত ভয়ঙ্কর লাগে, কারণ তার নিজের জীবনেও সে এই কষ্ট পেয়েছে। তার গ্রামের মানুষ তাকে অবহেলা করেছে, শুধুমাত্র চেহারার জন্য তাকে হেট করেছে। এমনকি তার নিজের বাবাও তাকে ভালোবাসেনি কেবল তার চেহারার কারণে। ফলে তার প্রতিশোধের যাত্রা কখনোই শেষ হবে না। পুরুষদের প্রতি তার এই ঘৃণা থেকেই সে মনে করে প্রতিটি পুরুষই তার শত্রু। তাই যেই হোক না কেন, যদি কেউ সেই তৃতীয় তলার রুমে পা দেয় তবে তার পরিণতি হবে মৃত্যু। তবে জেসমিনের এই প্রতিশোধ নেওয়া আর খুন করা কতটা যুক্তিযুক্ত? পুরুষ মানুষ সত্যিই কি শুধু সুন্দর চেহারার দাস? আর যদি তাই হয় তবে কি সেই কারণে সবাইকে এভাবে শেষ করে দেওয়া উচিত? আপনি কি মনে করেন জেসমিনের এই প্রতিশোধ কি সঠিক পথে ছিল, নাকি তার ভেতরের ঘৃণাই তাকে এক দানবে পরিণত করেছে? থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।